সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। সুস্থ দেহে সুস্থ মন নিয়ে পরিবারের সাথে দীর্ঘ সময় কাটছে। তো সবাই মিলেমিশে থাকবে, বাড়ির কাজে হেল্প করবে, নিজের কাজটাও বেশি বেশি করতে হবে। সবটা মিলেই জীবন। কাজে জীবনের সকল অংশেই তোমার কার্যকর এবং উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। শুধু পড়া আর শুধু খাওয়ার জন্য নয়, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, যার যেখানে পাড়া প্রতিবেশী প্রয়োজন হয় কিছু সাহায্য সহযোগিতা করতে হবে, সেটাও নাগরিক দায়িত্ব বা পৌরনীতি সিলেবাসের অংশ মনে করব। যাই হোক, আজকে আমরা এই অধ্যায়ের নতুন অংশ নিয়ে আলোচনা করব আর কি। সাম্য, নতুন কনসেপ্ট সাম্য, ইংরেজি ইকুয়ালিটি, ইংরেজি প্রতিশব্দ। তো সাম্য শুনতে ভালো লাগে, যে সমান, সবাই সমান, উঁচু নিচু, ধনী নির্ধন, রাজা প্রজা সবাই সমান, এরকম একটি গন্ধ এখানে পাওয়া যায়, এরকম একটি স্বাদ এখানে পাওয়া যায় বা আশা করা হয়। তো দেখা যাবে বাস্তবতায় সেটা কি অবস্থা আছে। যে সকল সামাজিক আদর্শ সভ্যতার বিভিন্ন পর্যায়ে মানুষকে তার দিকে ডেকেছে, আহ্বান করেছে, এবং মানুষও যে সকল আদর্শ অর্জন করার জন্য সমাজের যেসব মৌলিক আদর্শ বা মূল্যবোধ অর্জনের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার মধ্যে সাম্য অন্যতম। তো সাম্য, ইকুয়ালিটি, সমতা, সকলের সমান সুযোগ, এক কথায় শেষ। কিন্তু কথা এখানে শেষ নয়। আমরা জানি যে প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন রকমের, দৃশ্যমান এবং অদৃশ্যমান, অর্থাৎ শারীরিক এবং মানসিক ভিন্ন ভিন্ন রকম শক্তি নিয়ে জন্মায়। হাত পা চোখ কান নাক এগুলো সব সমান, সবারই সাধারণভাবে অসুস্থতা বাদে। যে উপাদানগুলো, উপকরণগুলো সবার সমানভাবে দেওয়া আছে, বিধাতা সেভাবে সৃষ্টি করেছেন। কিন্তু এর পরবর্তী যে কথা, যে যোগ্যতা, প্রতিভা, দক্ষতা, কর্মক্ষমতা, দ্যাট ইজ সামগ্রিক পারফরমেন্স, শারীরিক যোগ্যতা, সেটাও একটা ফ্যাক্টর। একজন 4 ফুটের নিচে লম্বা, একজন 7 ফুটের উপরে লম্বা, এখন দুইজনকে দিয়ে তো সব কাজ করানো যাবে না। গাছের ফল পাড়তে হলে লম্বা মানুষটার দরকার, ছোট জায়গা থেকে কিছু আনতে হলে ছোট মানুষের দরকার। তো এরকম যে এই যে প্রকৃতির কিছু ভিন্নতা, প্রকৃতিগতভাবে যে ভিন্নতা, সেই ভিন্নতার যেখানে মানুষের হাত নেই সেটা আলাদা কথা, সেটার সমাধান কি, যে এটি কেন হলো, এটি কেন হলো? প্রভাব, ক্ষমতা, আধিপত্য, শারীরিক ক্ষমতা। ওই আমরা গুহাবাসী মানুষের কথা যদি মনে করি বা সেখানকার ইতিহাস দেখি, সেখানে ওই জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো আছে তাদেরকে মোকাবিলা করে সেখান থেকে রসদ সংগ্রহ করতে হবে, ফলমূল, সবজি, কি বলে, ফসল ইত্যাদি সম্পদ, রিসোর্স সেখান থেকে কালেক্ট করতে হবে। সেখানে তো শৌর্য বীর্যধারী দুঃসাহসিক ব্যক্তির দরকার। ভীতু মানুষ দিয়ে তো সেই পরিবেশ মোকাবিলা করা সম্ভব নয়। এই যে প্রকৃতিগতভাবে ভিন্নতা মানুষের মধ্যে রয়েছে, যেখানে মানুষের হাত নেই সেটার কথা বাদ, সমাজের যে দায়িত্ব, আমরা সমাজ নিয়ে অধ্যয়ন করি, রাজনীতি নিয়ে অধ্যয়ন করি, সামাজিক মানুষের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে, যেখানে মানুষের এখতিয়ার রয়েছে, সেখানে সকলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান করাই হচ্ছে এই অধ্যায় আলোচনার মূল প্রতিপাদ্য বা প্রধান উপজীব্য। যে সমাজ যেন প্রকৃতিগতভাবে যেটা হয়েছে সেটা বলছি, যে এটা একটা অর্ডার, সোশ্যাল অর্ডার বলতে হবে। কেননা এই যে সক্ষমতা ভিন্ন, যে সবাই যদি ভীতু হতো, ভীরু হতো, দুঃসাহসিক কাজ কে করতো? সবাই যদি সমান সাহসী হতো তাহলে তো কোনো অর্ডার কেউ মানতো না। সবাই যদি রাজা হতো, প্রজা কে হতো? সবাই প্রেসিডেন্ট হলে সুইপিং কে করবে, সুইপারগিরি কে করবে? এরকম যে ওই মানে কারো বোধ শক্তি, জ্ঞান গরিমা, হ্যাঁ মাথা আছে কিন্তু মাথায় বুদ্ধি কম, একজন একবার বললেই বুঝে, অর্ধেক বললেই বুঝে,
আর একজন 7 বার বললেও বুঝে না, এই বৈষম্য তো এটা প্রকৃতিগত। সেটাও কেন? যে ওটা একটা সামাজিক অর্ডার, সামাজিক শৃঙ্খলা, প্রকৃতির একটা শৃঙ্খলা। তা না হলে সমাজ ভেঙে চুরে খান খান হয়ে যেত, দাঙ্গা হাঙ্গামায় রক্তারক্তিতে সমাজ শেষ হয়ে যেত। যাক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। এখানে যে কথাটুকু, যে সমাজের একজন নাগরিক বা সদস্য হিসেবে মানুষ, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, এরা যেন কোনো বৈষম্যমূলক ব্যবস্থা চর্চা না করে, চালু না করে, ওরকম কোনো উদ্যোগ গ্রহণ না করে, ওটাই সাম্যের মূল মর্মবাণী। যে নেগেটিভলি বলতে গেলে, যে অনেকে বলেছেন সেভাবে, যে লাস্কির কথায়ও, যে বিশেষ সুযোগ সুবিধার অবসান, বিশেষ সুযোগ সুবিধার অবসান, সাম্য, বিশেষ বলতে বিশেষ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর জন্য, কোনো পেশাজীবীদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা এখানে থাকবে না। সকলের জন্য সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধান করতে হবে। এখানে আরো যেটা বলা হয়েছে লাস্কির ভাষায়, তিনি যেটা বলছেন, যে সুযোগ সুবিধার সমতা, এক হলো বিশেষ সুবিধার অবসান ওই নেতিবাচক দিক থেকে, আর ইতিবাচক ভাবে বলতে গেলে যে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা, নিশ্চয়তা দেয়া, সেটাই সাম্য, সেটাই সমতা ভিত্তিক সমাজ। অর্থাৎ সমাজের পক্ষ থেকে কোন নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা বা সেরকম কোনো ব্যবস্থা চালু করা বা রাখা বা প্রচেষ্টা গ্রহণ করা যাবে না। তো আমরা জানি যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, আধুনিক যুগ, মানে যুগে যুগে, যে হ্যাঁ তখন উন্মুক্ত সমাজ ছিল। আজকে না আইন আছে, বিভিন্ন রকমের সামাজিক কাঠামো আছে, রাজনৈতিক কাঠামো আছে, সেগুলোর দ্বারা কখনো কখনো বৈষম্য সৃষ্টি হতেও পারে। কিন্তু যখন এর কিছুই ছিল না, তখন একটা অবস্থা ছিল যে প্রাচীনকালে সমতা ভিত্তিক সমাজ ছিল, যেখানে যার যার যোগ্যতা অনুযায়ী সে জায়গা করে নিয়েছে। বাস ওই যে পশু শিকার করতে গিয়েছে, দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে, সবাই তাকে আনুগত্য করে তার নেতৃত্ব গ্রহণ করেছে। ওই যে সমাজে ক্ষমতার উৎপত্তি হলো এবং সেখান থেকে রাষ্ট্রের জন্ম হলো, আমরা পড়বো অন্য জায়গায়। তো প্রাচীনকালেও সেই সমতা উন্মুক্ত ছিল সমাজ। এত আইন কানুন বিধি, এত বাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা কিছুই ছিল না। মানুষকে নিয়ন্ত্রণ করার কোনো সেরকম উপাদান, আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক কোনো উপাদান ছিল না। কিন্তু সেখানে ওই তাহলে একটা সমতা ভিত্তিক বা প্রাচীন সে সাম্য ভিত্তিক সমাজ সেখানে চালু ছিল। সকলের জন্য সুযোগ সুবিধার উন্মুক্ত দরজা উন্মুক্ত ছিল। মধ্যযুগে নিয়ন্ত্রণ ছিল, ধর্মীয় শৃঙ্খলা ছিল, নিয়ন্ত্রণ ছিল। তো সেখানেও খ্রিস্ট এবং মুসলিম জগতে সারা বিশ্বব্যাপী ধর্মের প্রাধান্য ছিল। সেখানেও সমতার কথা, বিভিন্ন ধর্মের সমতার কথা বলা হয়েছে, মানুষের জন্য সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। আধুনিককালে আনুষ্ঠানিকভাবে আমরা দেখি যে তোমার আমেরিকার যে স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা, সেখানে 1776 সালে যে স্বাধীনতা অর্জনকারী আমেরিকা, যার অন্যতম মর্মবাণী ছিল, এই যে তোমরা দেখলে কিছুদিন আমেরিকায় তো পূর্বে গত এই 20 সালেই তো 2-3টি ঘটনা ঘটলো, যে সাদা কালো মানে কৃষ্ণাঙ্গদের মেরে ফেলেছে অমানবিক ভাবে। এটা ঠিক হয়নি। তো ঠিক হয়নি মানে ওই যে আদি সেই 1776 সালে ওই একই অবস্থা, সাদা কালো, ধনী নির্ধন বা ওরকম একটা বৈষম্য, যে সমাজ সৃষ্ট কৃত্রিম কোনো বৈষম্য থাকবে না, কৃত্রিম কোনো ব্যবস্থাপনা এমন থাকবে না যাতে করে সমাজে বৈষম্য সৃষ্টি হয় এবং মানুষে ভিন্ন মানে সুযোগ সুবিধা পায় এবং তার ফলে তারা বৈষম্য, একে অপরকে বৈষম্যের শিকার করতে পারে। কাজেই সেই মানে সকলের জন্য সমান ব্যবস্থাপনার স্লোগান নিয়েই আমেরিকা স্বাধীন হয়। তার 13 বছর পরে ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন, যেটা ফ্রান্সে হয়েছিল যে 1789 সালে, সেখানেও ফরাসি বিপ্লবের 3টি স্লোগান ছিল: সাম্য, স্বাধীনতা, মৈত্রী। সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি। ইকুয়ালিটি সাম্য আগে, লিবার্টি স্বাধীনতা, ফ্র্যাটার্নিটি সৌভ্রাতৃত্ব। সৌভ্রাতৃত্ব, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব বা মৈত্রী যেটাকে বলা হয়, ভিন্ন বাংলায় বলা হয়। যাই হোক, তো ওই যে সাম্য, দেশের সাম্য কি? ওই একই কথা, যে বিশেষ আয়োজনের অবসান এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধান, এটাই সাম্যের মূল মর্মবাণী। এখানে আমরা যে কথা বলেছি, যে মূলত মানুষের ওই যে মানে দৈহিক বা সৃষ্টিগত যে বৈষম্য, যেখানে মানুষের হাত নেই, সেটা নিয়ে আমাদের সিলেবাসের আওতাভুক্ত নয়। কিন্তু তারপরেও একটি মানব শিশু, সে মানব কোলে জন্ম গ্রহণ করে,
তো তারপরে সে সমাজে বেড়ে ওঠে, পরিবারে বেড়ে ওঠে, তো সেখান থেকে সে যেন কোনো বৈষম্যমূলক আচরণ না পায় এবং কোনো বৈষম্যের শিকার না হয়। তাহলে নেতিবাচক ভাবে বলতে গেলে যে সমাজে সমাজ কর্তৃক এমন কোনো বিশেষ সুযোগ সুবিধা থাকবে না যেখানে বৈষম্যের সৃষ্টি হয়, নেতিবাচক ভাবে। আর ইতিবাচক ভাবে পজিটিভলি বলতে গেলে যে সকলের জন্য সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধান। হ্যাঁ, প্রাইমারি উন্মুক্ত, সরকারি স্কুল কলেজ উন্মুক্ত, এখানে কেউ 100 পেয়ে ফার্স্ট হচ্ছে, কেউ 00 পেয়ে লাস্ট হচ্ছে। তো এখানে তো কারো করার কিছু নাই, যার যার যোগ্যতার প্রমাণ দিয়ে তার অবস্থান করে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে এই প্রতিষ্ঠানে অমুককে প্রবেশ করতে দেওয়া যাবে না, অমুক শ্রেণী, অমুক এলাকা, গোষ্ঠী, রক্ত, বর্ণ, ধর্ম, এরকম বিশেষ পরিচয়ের ভিত্তিতে বিশেষ কোনো অংশকে সমাজের কোনো প্রতিষ্ঠান থেকে বা সামাজিক ব্যবস্থাপনা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বঞ্চিত করা যাবে না। এটাই হচ্ছে সাম্যের মূল মর্ম, বাণী বা কথা। তাহলে অল্প কথায় যে বিশেষ সুযোগ সুবিধার অবসান এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধান, এটাই হচ্ছে সাম্যের মূল মর্মবাণী। বার্কার, এডমন্ড বার্কারের ভাষায় উনিও বলছেন যে ওই কোনো পার্থক্য সৃষ্টি না করা, যে ওই বিশেষ কোনো পরিচয়ের ভিত্তিতে, ব্যাস কোনো পরিচয় বলা দরকার নেই, রেসপেক্টিভ কাস্ট এন্ড ক্রিড, প্লেস, পার্সন এন্ড টাইম, জাতি, বর্ণ, ধর্ম, স্থান, কাল, পাত্র, এর ভিত্তিতে, ওই যে কোনো পরিচয়ের ভিত্তিতে সমাজে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না বা বৈষম্য সৃষ্টি করা যাবে না। এটাই সাম্যের মূল মর্মবাণী। লাস্কির কথাকে আমরা তিনটা দিক থেকে দেখতে পারি যে তিনি তাহলে কি বলেছেন। প্রথমত যেটা বলেছেন যে বিশেষ সুযোগ সুবিধার অবসান এবং সমাজতান্ত্রিক সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা, এটাই হচ্ছে সাম্যের কথা, লাস্কির কথা অনুযায়ী। তো তিনটা দিক থেকে এখানে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে সকলের জন্য সমান সুবিধা, ব্যাস অল্প কথা, যে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধানই হচ্ছে সাম্যের প্রথম স্লোগান বা বৈশিষ্ট্য। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে বিশেষ সুযোগ সুবিধার বিলোপ সাধন, বিশেষ সুযোগ সুবিধা ওই যে নির্বিশেষে, ইরেসপেক্টিভ কাস্ট এন্ড ক্রিড, প্লেস, পার্সন এন্ড টাইম, নির্বিশেষে মানে কোনো বিশেষত্ব থাকবে না, বিশেষ কোনো পরিচয় বা ওই বিশেষ কোনো আইডির কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না, তথা বিশেষ সুযোগ সুবিধার বিলোপ সাধন। পরবর্তী যেটা বলা হয়েছে যে কারো দ্বারা কেউ যেন বঞ্চিত না হয়, এটা শেষতক এবং বাস্তবসম্মত যে কথা, ময়দানের কথা। আগের দুটো তো নীতিগত কথাই বলা যায় যে কারো দ্বারা কেউ বঞ্চিত হবে না। সমাজে প্রতিনিয়ত আমরা দেখি যে ব্যক্তির দ্বারা ব্যক্তি, গোষ্ঠীর দ্বারা গোষ্ঠী, রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র প্রতিনিয়তই এরকম আচরণের শিকার হচ্ছে। আমি রাজনীতিকে মানে 4 ভাগে ভাগ করে আলোচনা করে থাকি আর কি, 4 ভাগ। এক হলো মানে ফ্যামিলি পলিটিক্স। তোমরা খেয়াল করবে হয়তো এই কনসেপ্টটা আমার থেকে নতুন পেতে পারে, বলা যেতে পারে যে মানে 4টা ধাপে বা স্তরে কিন্তু প্যাটার্ন একই, ফ্যামিলি পলিটিক্স। ফ্যামিলি পলিটিক্স বলতে 5-7 জন সদস্য, সেখানে একটা রাজনীতি চলে। তার মানে কৌশল, কলা কৌশল, পক্ষে সমর্থন আদায় করা, বিপক্ষকে দুর্বল করা, ঘায়েল করা। আচ্ছা বলো আপু, বলো আপু এই কথাটা বললেন, এটা কি ঠিক হলো? এইভাবে বা বলাটা, এইভাবে করাটা কি ঠিক হলো? আবার ভাইয়া বলো তো আম্মু যে কাজটা করলেন এই কাজটা কি এইভাবে করা ঠিক হলো? মানে তার মতের পক্ষে অন্যের সমর্থন আদায় করা, এটা একটা পলিটিক্স। এটা এক ধরনের পলিটিক্স, যে মানে কৌশলে, এটা মানে কি বলে অপরাজনীতি নয়, মানে ভালো রাজনীতি বাস। তো ওই কৌশল যে পক্ষের সমর্থন আদায় করার একটা কৌশল, ফ্যামিলি পলিটিক্স। এরপর ভিলেজ পলিটিক্স, আমরা জানি গোষ্ঠীতে গোষ্ঠীতে, পরিবারে পরিবারে দ্বন্দ্ব চিরন্তন। সেটা তোমরা প্রত্যেক গ্রামে যারা বসবাস করো আছে, সবাই গ্রামীণ রাজবাড়ী, গ্রামীণ শহর, সেখানে একটা পলিটিক্স চলে, যুগ যুগ ধরে সেই মানে গোষ্ঠী রাজনীতি চলে আসছে, ভিলেজ পলিটিক্স। এরপর ন্যাশনাল পলিটিক্স। তো ন্যাশনাল পলিটিক্স বলতে যে হ্যাঁ জাতিগত পর্যায়ে বিভিন্ন দল বা জোট ইত্যাদি তোমরা দেখছো নির্বাচন আসলে বা প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু নিয়ে মানে পক্ষ বিপক্ষ, সমর্থন, বিরোধিতা ইত্যাদি নিরন্তর এই কাজটি চলে যাচ্ছে। তো জাতীয় রাজনীতি বা ন্যাশনাল পলিটিক্স। আর চূড়ান্ত পর্যায়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতি। সেখানেও যে একটা মানে লেভেল আছে, যে আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ পৃথিবীর দেশগুলো বিভিন্ন ধারায়, বিভিন্ন জোটে বা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা সেখানে একটা রাজনীতি চর্চা করে থাকে। তো যাই হোক, শেষের কথা এখানে যেটা বলেছি যে কারো দ্বারা কেউ বঞ্চিত না হওয়া, এই প্রসঙ্গে এই কথাগুলো আসলো। যে একজন 100 তলা করতেই পারে, সে আকাশ ছিদ্র করে ফেলতে পারে,
মানে তলা করতে করতে যার সামর্থ্য আছে। কিন্তু কথা হলো যে এই প্রক্রিয়ার পাশাপাশি কেউ যেন তলাহীন না থাকে, কেউ যেন তলাহীন না থাকে। আদর্শিক বক্তব্য বিভিন্ন ধর্মে, বিভিন্ন সামাজিক রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী তারাও এই কথা গুলো বলেছেন যে হ্যাঁ, সাম্যের জয়গান সবাই আমরা গাই, কিন্তু বাস্তবে যে সেই কাজটি অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যে ওই যে 7 তলা 100 তলা একজন করতে পারে, কিন্তু সাম্যের স্লোগান যদি এরকম হয় যে ওই যারা বহুতলে আছে তারা বলবে আমরা থাকি 7 তলায়, তোমরা থাকো গাছতলায়, তোমাদের আমাদের মিল হলো তলায় তলায়। এইখানে কিন্তু সমাজের একটা দায়িত্ব আছে, সমাজের এখানে কর্তব্য। সমাজ কিন্তু দায়বদ্ধ, দায়মুক্ত হতে পারে না যে একজন ওই যে 1000 তলাও করতে পারে তার সামর্থ্য থাকলে, কিন্তু কেউ যেন তলাহীন না থাকে। সমাজের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি এনজিও পর্যন্ত এখন তারাও মিলে এই দায় অস্বীকার করতে পারবে না, এড়াতে পারবে না যে তলাহীন যেন, অর্থাৎ কেউ যেন 1 চালার কম না থাকে, অর্থাৎ কারো যেন পরিবেশ বান্ধব বা আবহাওয়া বান্ধব যেন একটি আবাসন ব্যবস্থা, মাথা গোঁজার ঠাঁই যেন থাকে, সেটা 1 চালের নিচে হলেও থাকতে হবে। এটুকু সমাজের দায়, ন্যূনতম প্রয়োজন পূরণটা হচ্ছে রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব। এর বেশি ক্ষেত্রে নিয়ন্ত্রণ সমাজ করবে না, যার যোগ্যতা যতখানি আছে সে সেভাবে এটা করে নেবে। যাকে আমরা এখন একটু আলোচনা বলতে, এখানে আলোচনার একটা অংশ আছে, তোমরা দেখছো এখানে যে সাম্যের বিভিন্ন রূপ। তো সাম্য বিভিন্ন রকম সাম্য আছে সমাজের, সভ্য হিসেবে, নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে, সদস্য হিসেবে আমরা বিভিন্ন রকম সাম্য আশা করতে পারি, ভোগ করে থাকি। হয়তো আমরা ওইভাবে ফর্মালি জানি না, কিন্তু আলোচনা বা শাস্ত্রীয় ক্ষেত্রে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রথমত যেটা বলা হয়েছে যে সামাজিক সাম্য, যে সাম্য অনেক রকম সমাজে বসবাস করার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কর্নার থেকে আমরা সেই সাম্য বা সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকি। সমাজের বিভিন্ন কর্নার থেকে প্রতিটি সদস্য বা নাগরিকের জন্য সুযোগ সুবিধার ওই সমতা বিধান বা নিশ্চয়তা বিধানের দায়িত্বপ্রাপ্ত। তাদের কর্তব্য হচ্ছে এই বিষয়গুলোকে এনশিওর করা, নিশ্চিত করা, যাতে করে সমাজে ওই যে বললাম যে 7 তলা এবং তলাহীনের অস্তিত্ব যেন না থাকে, ওরকম যেন কোনো পরিবেশ সৃষ্টি না হয়। তো প্রথমে যেটা বলা হয়েছে সামাজিক সাম্য। হ্যাঁ, সামাজিক সাম্য বলতে সমাজে প্রথমত আমরা সমাজের সভ্য বা সদস্য, সমাজে বসবাস করার কারণে সমাজের যে রিসোর্স রয়েছে, সমাজে সদস্য হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রথমত পরিবার, তারপরে গোষ্ঠী, এরপরে আঞ্চলিকতা, এরপর বিভিন্ন রকমের সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত, এখন এনজিওরাও যুক্ত হয়েছে। তো সমাজে অবস্থান করে আমরা যে পরিচয় বহন করি, সমাজের বিভিন্ন অঙ্গন থেকে আমাদেরকে যেন সেই নিশ্চয়তা বিধান করা হয় প্রতিটি নাগরিককে, সমাজের প্রতিটি সদস্যকে, যেন তারা সামাজিকভাবে নিগৃহীত না হয়, কোনো বৈষম্যের শিকার না হয়। সবসময় রাষ্ট্রের বা ফরমাল আদালতে যাওয়া সম্ভব নয়, কিন্তু সমাজে ব্যাপক যে ক্ষেত্র রয়েছে সেখানে তোমরা জানো, গ্রামীণ পর্যায়ে মাতবর সর্দার যারা রয়েছে, আঞ্চলিক মানে লোকাল যারা অভিভাবক, তাদের পক্ষ থেকে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয়, তাদের পক্ষ থেকে যেন এরকম কোন অবস্থার সৃষ্টি না হয় যে একটা অংশ মুহুর্মুহু প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে, আরেকটি গোষ্ঠী বা গ্রুপ তারা প্রভাবশালী, বিত্তশালী বা যে কোনো পরিচয়ের কারণেই হোক, হ্যাঁ, বা বড় বড় দলের সাথে তাদের সম্পর্ক আছে, এরকম এইসব পরিচয়ের কারণ তারা যেন নিগৃহীত না হয়। ব্যাপক সমাজের সেটা দেখার দায়িত্ব যে সকল নাগরিকের জন্য, সমাজের সকল সদস্যের জন্য এরকম সুযোগ সুবিধার নিশ্চয়তা বিধান বা ওই বিশেষ মানে একদেশদর্শিতার কি বলে অবসান। পরবর্তীতে প্রাকৃতিক সাম্য। হ্যাঁ, প্রাকৃতিক সাম্য বলতে আমরা প্রথমত প্রকৃতির সন্তান। আমরা কোনো পরিবার, গোষ্ঠী, রক্ত, ধর্ম এর পরিচয়ের আগে সবার আগের কথা হচ্ছে আমরা প্রকৃতির সন্তান, অর্থাৎ প্রকৃতি বা বিধাতা প্রদত্ত যে রিসোর্স গুলো রয়েছে সেখানে কিন্তু অবারিত, সকলের জন্য অবারিত। কাজে প্রাকৃতিক সেই রিসোর্স গুলা, যেমন আমরা বলি এই যে সাগরের সম্পদের কথা বলো, সেখানে যে একাধিক দেশে মায়ানমার বা ভারতের সাথে আমাদের মানে আন্তর্জাতিক আদালতে মামলা ইত্যাদি হয়েছে, যে প্রাকৃতিক যে রিসোর্স আছে তার উপর রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র একটি ব্যক্তি যদি ধরা হয়, যে একটা ইউনিট যদি ধরা হয় বিশ্বের, তাহলে সেটা বাংলাদেশ একটি রাষ্ট্র, একটা ইউনিট, একটা অস্তিত্ব। তো তারও
ওই প্রাকৃতিক রিসোর্সের উপর সমান মানে ন্যায়সঙ্গত এবং জাতিসংঘ সনদ অনুযায়ী সেই প্রাকৃতিক মানে রিসোর্সের উপর সকলের সমান অধিকার রয়েছে, যুক্তিযুক্ত সেই মানে স্বীকৃতি বা সাম্য সেগুলো স্বীকৃত প্রাকৃতিক সাম্যের মধ্যে। পরবর্তী যেটা বলা হয়েছে যে অর্থনৈতিক সাম্য। হ্যাঁ, অর্থনৈতিক সাম্য বলতে একজন মানুষের অস্তিত্ব রক্ষার জন্য অর্থনৈতিক বা ইকোনমিক রিসোর্সের দরকার, মানে রিসোর্সের দরকার। তো রিসোর্স বলতে এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এখন রুটি রুজি যে পেশা গ্রহণ করা, একজন নাগরিক যেন অর্থাৎ মানে রুজি গ্রহণ করা কি বলে পেশা গ্রহণ করার ক্ষেত্রে সম সুযোগ পায়। একজন নাগরিক যেন পেশা গ্রহণ করার ক্ষেত্রে সমান সুযোগ পায়, সেখানে যেন সে বঞ্চিত না হয়। তার যোগ্যতা অনুযায়ী কর্ম পাওয়া, কর্ম অনুযায়ী তার পারিশ্রমিক বা মজুরি পাওয়া, পারিতোষিক পাওয়া, এই কাজগুলো যেন ন্যায়সঙ্গত ভাবে হয়। একই কাজ, যে কালকে পেপারে দেখলাম কি কাজে কোথায় শুটকির ঘের গুলাতে, মানে শুটকির ওই ফার্ম গুলাতে, ওখানে একজন মহিলা কাজ করে পায় 150 টাকা আর পুরুষ কাজ করে পায় 350 টাকা, কালকে ইত্তেফাকের খবর। তো এটা তো ঠিক না। শ্রম যদি সে কম দিয়ে থাকে, এত কম নিশ্চয়ই দেয় না, ধরলাম কম দেয়, ধরেই নিলাম কম দেয়, কিন্তু কত কম? সেটা কি অর্ধেকেরও কম? কখনোই সেটা নয়। বরং মেয়েরা তাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আন্তরিক থাকে ছেলেদের চেয়ে। তারা ঘুরপ্যাঁচ, ফাঁকিবাজি বা প্রতারণা, ঠকবাজির কাজগুলো কিন্তু তুলনামূলকভাবে মহিলাদের মধ্যে কম, নারী শ্রমিকদের মধ্যে কম। কাজেই তারা সিনসিয়ারলি কাজ করে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে তার শ্রম বেশি পাচ্ছে মালিক পক্ষ, কিন্তু তাকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে এটা তো বড় অন্যায়। এরকম অনেক জায়গাতে আছে, আমরা দেখি। তো যাই হোক, অর্থনৈতিক সাম্যের কথা যেটা বলা হয়েছে, যে প্রথমত কথা হলো যে একজন নাগরিক এখন রাষ্ট্রের সদস্য, আমরা আশা করি না যে প্রতি মাসে সরকার আমার প্রয়োজন মতো 1-1.5 বস্তা চাল বাসায় পৌঁছে দেবেন, না। আমি আমার রুটিটা রুজি করে খাবো, আমার প্রয়োজনটা আমি পূরণ করে খাবো, সেই সামর্থ্য মানসিকতা আমার আছে, কিন্তু আমার জন্য সেই সুযোগটা যেন অবারিত থাকে, মুক্ত থাকে। আমার যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী আমি যেখানে ইচ্ছা সেখানে যেন কর্মগ্রহণ করতে পারি এবং ন্যায্য পাওনাটা যেন আমি পাই, এটাই অর্থনৈতিক সাম্যের মূল কথা। সেখানে যেন বৈষম্যমূলক আচরণ, মানে ওই আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে যে একই শ্রম দিয়ে ভিন্ন রকমের পারিশ্রমিক, এরকমের বৈষম্যমূলক কোন অবস্থা যেন সমাজে চালু না থাকে। পরবর্তী যেটা বলা হয়েছে যে আইনগত সাম্য। হ্যাঁ, প্রতিটি রাষ্ট্র শাসন করার জন্য অনেক অনেক শত শত আইন আছে, শত শত অনেক আইনের আমরা মুখোমুখি হই না, কোনটা মুখোমুখি হই। এই যে এখন খাদ্য ভেজাল, আমরা ছোটকালে শুনেছি যে ওই দুধে পানি মেশাতো, ওই মাটির হাঁড়ি থাকতো, মাটির হাঁড়িটা ওই দুধের যে পানি মেশাতো তার মাথায় ভেঙে, ওটা কি একটা টিউব টেস্টার ছিল, ওটা দিলে যা পরীক্ষা করা সহজ ছিল, এবং তার মাথায় ভেঙে তাকে ওই দুধ দিয়ে গোসল করা দিত। এটা তার জন্য খুব একটা বড় রকমের তাৎক্ষণিক শাস্তি ছিল, মানে 50 বছর বা 40 বছর আগের কথা। তো আইনগত সাম্যের কথা যেটা বলা হয়েছে, যে আইন, ওই আইন কিন্তু আছে, অর্থাৎ ওই যে মানে এখন আইন, একজন দুধে পানি দিল তার উপর যে মানে শাস্তিটা হলো, ঠিক আছে, কিন্তু একজন ঢাকা বসে বা ওরকমের কেন্দ্রে বসে কোনো কেমিক্যাল মিশ্রিত করে কোনো পণ্য যদি বাজারে সরবরাহ করে, যেটা জনস্বাস্থ্যের জন্য এবং জনস্বার্থের জন্য বড় ধরনের হুমকি, পরিবেশের জন্য হুমকি স্বরূপ, তো তারও তো ওরকম শাস্তি হওয়া দরকার। এখানে আইনগত সাম্যের কথা হচ্ছে সেই আইন, মানে কি বলে, আইনের শাসনের কথাই মূলত, যে সকলের জন্য একই আইন রচিত হবে এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে সমান, এবং আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে। আইন কাউকে ছোট বড়, উঁচু নিচু, ধনী নির্ধন এরকম দেখবে না। ওই যে যত আইন, দার্শনিক রুশোর কথায় তিনি বলেছেন কি, যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। আই রিপিট, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু প্রতিনিয়ত সে শৃঙ্খলিত। কিসের দ্বারা? মূলত আইনের দ্বারা। আইনটাই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ করে। সমাজ আছে, তিরস্কার করে, ধিক্কার দেয়, ওই বেটা ভালো না, এ মিয়া ভালো না, তুমি কাজটা অন্যায় করছো, গরিব কাজ করেছো, সে আমাকে একটা চাকরি দিতে পারে না, জেল দিতে পারে না, জরিমানা করতে পারে না, কিন্তু আইন পারে। অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই কাজটি পারে, যে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হচ্ছে। তো আইনগত সাম্যের কথা হচ্ছে যে সকলের জন্য একই আইন রচিত হবে, আইনের দৃষ্টিতে সকলে সমান থাকবে
এবং আইন প্রয়োগ হওয়ার ক্ষেত্রে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। হ্যাঁ, বিচারের বাণী যেন নিবৃতে না কাঁদে। কাজেই আইনেও এমন কোনো ব্যবস্থা থাকবে না যে বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ প্রিভিলেজ বা সুযোগ সুবিধা এরকম কোনো বিষয় যেন না থাকে, সেটা গঠিত হবে। ওরকম সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলের জন্য আইনের সমান ট্রিটমেন্ট বা ব্যবস্থা গ্রহণ, এটাই আইনগত সাম্যের মূল বাণী। ওই যে দেখো, তোমরা লক্ষ্য করবে যে অনেকে লোকাল কোর্টে জজ কোর্টে এখানে ইয়ে পায় না, কি বলে, জামিন পায় না, কিন্তু হাইকোর্টে গিয়ে জামিন নিয়ে আসে। মানে বিষয়টি এরকম যে আইন একজন নাগরিককে সুরক্ষা দিবে। হতে পারে ওই একজন আইন দ্বারা সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হলে সে শাস্তি পাবে, অবশ্যই শাস্তি পাবে, সেখানে কেউ তাকে রক্ষা করবে না, কিন্তু শাস্তি না পাওয়া পর্যন্ত, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত যেন সে সুরক্ষা পায়, তার মান মর্যাদা নিয়ে যেন সে বাঁচতে পারে, এরকম বিষয়টি দেখার দায়িত্ব কিন্তু আইনের। কাজে এক্ষেত্রে আমরা দেখি যে সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কিন্তু ওই যে আগাম জামিন দেন, অথবা লোকাল কোর্ট না দিলে সেখান থেকে জামিন নিয়ে আসা হয়। তার মানে কি, যে আইনগত সমতা এখানে নিশ্চিত হয়, নিরাপত্তা নিশ্চিত হয়। রাজনৈতিক স্বাধীনতা গেছে যে, হ্যাঁ, রাজনৈতিক স্বাধীনতা আমরা জানি যে রাজনৈতিক স্বাধীনতা বলতে এখানে অল্প কথায় যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক, দলভিত্তিক, উদারবাদী, দায়িত্বশীল, এই বৈশিষ্ট্যগুলো আধুনিক রাজনৈতিক ব্যবস্থা বহন করে। কাজেই নাগরিকের জন্য রাজনৈতিক সাম্য হচ্ছে যে সে পছন্দ মতো রাজনৈতিক দলের সদস্যপদ লাভ করতে পারবে অথবা দল গঠন করতে পারবে, নির্বাচনে ভোটার হতে পারবে, ক্যান্ডিডেট হতে পারবে, কেউ তাকে বাধার সৃষ্টি করতে পারবে না, কেউ তাকে বাধার সৃষ্টি করতে পারবে না। কাজেই এইভাবে যে রাজনৈতিক দল সংগঠন করা, সদস্যপদ লাভ করা, নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটে অংশগ্রহণ করা, নির্বাচিত হওয়া অথবা পরাজিত হওয়া, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সেজন্য সমতা ভোগ করে, সমান সুযোগ ভোগ করে, এটা রাজনৈতিক সাম্যের আওতাভুক্ত। পরবর্তী যেটা বলা হয়েছে যে পৌর সাম্য, হ্যাঁ, পৌর সাম্য মানে বা ব্যক্তিগত সাম্যের কথা এখানে বলা হয়েছে যে প্রতিটি নাগরিক একেবারে ন্যূনতম জীবনের কিছু সমতা, সমান সুযোগ সুবিধা ভোগ করার কথা। যে পৌরসভা বা লোকাল গভর্নমেন্ট এর নাগরিক হিসেবে বা একান্ত ব্যক্তিগত ব্যক্তি হিসেবে তার সমাজে পছন্দ মতো চলার, পছন্দ মতো আবাসস্থান স্থাপন করার, এবং যে সকল সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে স্থানীয়ভাবে, সে পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এ সকল সরকার বা সংস্থাগুলোর মানে সে সেবা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে যেন সমতা, সমান সুযোগ পেয়ে থাকে, সমতা ভোগ করে থাকে। তার ব্যক্তিগত সাম্য এখানে ওই কথাগুলো যে একান্ত ব্যক্তিগত জীবন, তার জীবনের গোপনীয়তা, এই বিষয়গুলো, এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে সেবা গ্রহণ করার ক্ষেত্রে সেজন্য সমান সুযোগ পেয়ে থাকে। সর্বশেষ যেটা বলা হয়েছে যে আন্তর্জাতিক সাম্য, হ্যাঁ, আধুনিক যুগ, বিশ্বায়নের যুগ, এটা আমরা জানি। তোমরা বিভিন্ন জায়গাতেই বিশ্বায়ন কনসেপ্টটি পড়ছো, আইসিটিতে, পৌরনীতিতে, তারপরে সমাজবিজ্ঞান ইত্যাদি সমাজ কল্যাণের বিষয়গুলোতে আছে। তো বিশ্বায়ন এখন তো হটকেক। তো আন্তর্জাতিক সাম্য বলতে যে পৃথিবীর প্রতিটি রাষ্ট্র এক একটি ইউনিট, শুরু করে স্বাধীন রাষ্ট্র এখানে। তো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করা, আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার সদস্যপদ লাভ করা এবং সেখানে ইকুয়াল ট্রিটমেন্ট পাওয়া, ওই যে বিষয়টি তাত্ত্বিক বা তত্ত্বগত ভাবে তো অনেক শ্রুতিমধুর, আলোচনায় অনেক মানে ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা অনেক কঠিন ব্যাপার। তারপরেও পৃথিবীর রাষ্ট্রগুলো, ওই আমরা জানি জাতিসংঘ সনদ আছে, সে বা আঞ্চলিক যেসব সংস্থা রয়েছে বা বিশ্বজনীন তোমার ন্যাম, ওআইসি, এই যে সংস্থাগুলো রয়েছে আঞ্চলিক বা আন্তর্জাতিক, জাতিসংঘ সহ, সেখানকার যে ঘোষণাপত্র বা সনদ রয়েছে, সেখানকার যে আইনগুলো রয়েছে, সেখানে কিন্তু সংশ্লিষ্ট সকল পক্ষ বা রাষ্ট্রগুলোর প্রতি সমান আচরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বাস্তবতা আমাদের এখানে আলোচনার আওতাভুক্ত নয়, সেখানে কি বলে ওই যে আন্তর্জাতিক সম্পর্ক একটা উচ্চশিক্ষায় কোর্স বা বিষয় আছে সেটা। তো এই যে এখন বাংলাদেশ
তো রোহিঙ্গাদের আশ্রয় দিল, কিন্তু আমরা দেখি যে বড় বড় শক্তিগুলো এখানে কার্যকর কোনো ভূমিকা পালন করছে বলে সেটা দৃশ্যমান নয়, যার জন্য সমস্যার সমাধান হচ্ছে না। তো ছোট রাষ্ট্র হিসেবে বলতে হবে যে আমরা সেখানে একরকম বৈষম্যের শিকার। আজ বড় বড় রাষ্ট্রগুলো বা তাদের কেউ যদি করতো যে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি, তারা অভিবাসীদের প্রতি অনেক রূঢ় আচরণ করছে, এমনকি মা থেকে সন্তানকে আলাদা করে রাখছে, যে ট্রাম্প করেছিলেন, সেটা পরে বাদ দেওয়া হয়েছে। এরকম যে বৈষম্যের শিকার আমরা একটা ছোট রাষ্ট্র, সেই হিসেবে আমরা দেখি আমরা ভুক্তভোগী। তাই বলতে পারি যে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে সাম্য বলতে এখানে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর যে আচরণ সেটা যেন সমান হয়, ছোট বড় সকল রাষ্ট্রগুলো যেন সেরকম আচরণ পায়, তাহলেই ওই সমতার বাণীগুলো সুপ্রতিষ্ঠিত হবে এবং আদর্শগুলোর প্রতি মানুষের আস্থা আরো বাড়বে। আমরা এভাবে সাম্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি। যাক, সাম্য বলতে বিশেষ সুযোগ সুবিধার অবসান, সকলের জন্য সমান সুযোগের আয়োজন। তো আমরা ব্যক্তি বা রাষ্ট্রিক পর্যায়ে সেই বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে আমরা কিছু কম বেশি সংশ্লিষ্ট পরিবারের ক্ষেত্রে, তো আমরা সবাই যেন এই বিষয়টি চর্চা করতে পারি এবং এর আশীর্বাদে পুষ্ট হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ।